ওয়েবসাইট ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে একটি পারফেক্ট নেভিগেশন মেনু তৈরি করা। আর যদি আপনি এটি না পারেন তবে আপনাকে ওয়েবসাইট ডিজাইন করার কথা ভুলে যেতে হবে। সঠিক বলেছেন। সেজন্যই আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি খুব সহজেই অসাম অ্যানিমেটেড ড্রপডাউন মেনু সহ একটি নেভিগেশন বার তৈরি করবেন। দেখুন, আমি যখন মেনুটিতে ওভার করি তখন এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় এবং যেটিতে ড্রপডাউন মেনু অ্যাড করেছি সেটিতে অসাম অ্যানিমেশন সহ ড্রপডাউন মেনুটি ভিজিবল হয়। HTML ও CSS ব্যবহার করে এরকম মেনু ডিজাইন করা একদম সহজ, আর সেটি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে। এরকম ইন্টারেস্টিং আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই প্রজেক্টটি সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। VS কোডটিতে আমরা লক্ষ্য করি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, HTML ফাইল এবং একটি CSS ফাইল রয়েছে। আর CSS ফাইলটি অবশ্যই আমাদের HTML ফাইলের সাথে লিঙ্ক আপ করা রয়েছে। এখানে দেখুন বডি এর ভিতরে একটি ন্যাপ ট্যাগ অ্যাড করেছি। ন্যাপ ট্যাগের ভিতরে একটি H1 এলিমেন্ট অ্যাড করেছি যেটি আমাদের ওয়েবসাইটের লোগোর জন্য। তারপরে রয়েছে আমাদের এই মেনুটি। এই মেনুটিতে কিন্তু 5টি লিঙ্ক রয়েছে। চলুন আমাদের ওয়েব পেজটি ওয়েব ব্রাউজারে রান করি। এখানে আমাদের ওয়েবসাইটের মেন মেনুগুলো অ্যাড করা হয়েছে। ড্রপ ডাউন মেনু বা সাব মেনুগুলো অ্যাড করা হয়নি। সাব মেনুগুলো অ্যাড করিনি। সাব মেনু অ্যাড করার জন্য এই এলআইয়ের ভিতরে যখন অ্যাড ট্যাগটি যেখানে শেষ হয়েছে এই এলআইয়ের ক্লোজিং ট্যাগের পূর্বে আমাদের সাব মেনুটি অ্যাড করব। তো এটি এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম। এই লিস্ট আইটেমের এলআইটি হচ্ছে ওপেনিং ট্যাগ এবং তারপর রয়েছে ক্লোজিং ট্যাগ। এর ভিতরে আমরা সাব মেনুটি অ্যাড করব। তো সেটি করার জন্য এখানে আনঅর্ডার লিস্ট আবার তৈরি করে নিলাম। আনঅর্ডার লিস্ট তৈরি করার পরে এখানে লিস্ট আইটেম দিয়ে আরও 5টি মেনু অ্যাড করে দিয়েছি। ঠিক একইভাবে এই ক্যাটাগরিতেও আরও কয়েকটি সাব মেনু অ্যাড করে দিই। তো এখানে আমাদের ক্যাটাগরিতেও সাব মেনুটি অ্যাড করে দিলাম। চলুন আমাদের ওয়েব পেজটিতে যাই। ওয়েব পেজটিতে গেলে আমরা দেখতে পাচ্ছি হোম, তারপরে রয়েছে মুভিসের ভিতরে রয়েছে আমাদের এই 5টি সাব মেনু। তারপরে ফেস্টিভ্যাল, মেন মেনু, ক্যাটাগরি, এই ক্যাটাগরির ভিতরে রয়েছে 3টি সাব মেনু। VS কোডটিতে যদি আমরা লক্ষ্য করি এখানে জটিল তেমন কিছু নেই যেটি আপনারা বুঝতে পারবেন না। CSS ফাইলটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি ফন্ট ইম্পোর্ট করা রয়েছে, যে ফন্টটির নাম রয়েছে জোস্ট। এই ফন্টটি আমরা আমাদের ওয়েব পেজের মেনুগুলোর জন্য ব্যবহার করব। এখন এই ওয়েব পেজটিতে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে উপরে মার্জিন রয়েছে, প্যাডিং রয়েছে। এই মার্জিন প্যাডিংটি রিমুভ করে দেব। রিমুভ করার জন্য একটি গ্লোবাল সিলেক্টর অ্যাড করব। স্টার সাইন দিয়ে যদি আমি এখানে প্যাডিং 0 দিই এবং মার্জিন 0 দিই, মার্জিন এবং প্যাডিং 0 দিলে এখানে দেখবেন উপরে নিচে যে মার্জিনগুলো এবং প্যাডিংগুলো রয়েছে সেগুলো অলরেডি রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে আরও একটি প্রপার্টি অ্যাড করে দিই, বক্স সাইজিং দিয়ে দেবো। বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আমাদের ওয়েব পেজটির বডি ট্যাগটি অ্যাড করে দিই। তো বডি দিয়ে দিলাম। বডিতে দিয়ে দেবো ফন্ট সাইজ 19 পিক্সেল দিয়ে দেবো এবং ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো। জোস্ট ফন্টটি অ্যাড করে দিলাম। চলুন দেখি এই ফন্টটি আমাদের ওয়েব পেজে অ্যাপ্লাই হয় কিনা। দেখুন এই জোস্ট ফন্টটি কিন্তু আমাদের ওয়েব পেজে অ্যাপ্লাই হয়ে গেছে। বডির পরে আমাদের নেভিগেশন মেনুটির জন্য এই ন্যাপ ট্যাগটি সিলেক্ট করব। তো ন্যাপ ট্যাগটি সিলেক্ট করে নিই। ন্যাপ, আমি চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটটির লোগোটি থাকবে বাম পাশে এবং নেভিগেশন মেনু যেগুলো রয়েছে সেই সবগুলো ডান পাশে চলে আসবে। সেই জন্য আমাদেরকে ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে হবে। তো ডিসপ্লে যদি আমি দিয়ে দিই ফ্ল্যাক্স দিয়ে দিলে চলুন দেখি কী পার্থক্য আসে। ফ্ল্যাক্স দিয়ে দেওয়ার পরে আমাদের লোগোটি বাম পাশে এবং নেভিগেশন মেনুগুলো ডান পাশে চলে আসছে। এগুলোর অ্যালাইনমেন্ট ফিক্স করে দিই। অ্যালাইনমেন্ট ফিক্স করে দেওয়ার জন্য এখানে দেবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলে আমাদের লোগোটি একদম বাম পাশে থাকবে এবং নেভিগেশন মেনুটি টোটালি ডান পাশে চলে আসবে। দেখুন ডান পাশে চলে এসেছে। এখন নেভিগেশন মেনুটির উইডথ দিয়ে দিই। তো উইডথ দিয়ে দেবো 90%। এই নেভবারটি কতটুকু স্থান জুড়ে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেজন্য এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেওয়ার জন্য এখানে দেবো 0 দিয়ে দেবো 6 টাইমস দিয়ে এখানে 4F দিয়ে দেবো। এই নেভবারের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে সেগুলো হরাইজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার থাকে। সেজন্য আমাদেরকে কী করতে হবে, এখানে অ্যালাইন সেট করে দিতে হবে। তো অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিলে এখানে নেভিগেশন মেনুর ভিতরে সবগুলো আইটেমস হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারড হয়ে যাবে। টোটাল নেভবারটি সেন্টারে নিয়ে আসি। সেজন্য আমাদেরকে কী করতে হবে, এই উইথের নিচে মার্জিন ইউজ করি। তো মার্জিন যদি আমি অটো দিয়ে দিই তাহলে এটি আমাদের একদম সেন্টারে চলে আসবে। দেখুন সেন্টারে চলে এসেছি। এখন আমি এই নেভবারটির উপরেও একটু মার্জিন নিয়ে নেব। সেজন্য আমাকে মার্জিন টপ ইউজ করতে হবে। তো মার্জিন টপ 30 পিক্সেল দিয়ে দেবো। তো 30 পিক্সেল দিয়ে দিলাম। এটির উপরে মার্জিন টপ 30 পিক্সেল নিয়ে নেবে। সবগুলো কোড আমাদের ওয়েব পেজটিতে কী পার্থক্য আনে সেটি বোঝার জন্য প্রত্যেকটা কোড অ্যাড করার পরপরই আমাদের ওয়েব পেজটি ভিউ করব এবং কী পার্থক্য আসে সেটি লক্ষ্য করব। তাহলে আপনি সর্বোচ্চভাবে বুঝতে পারবেন কোন কোডের কী ব্যবহার হচ্ছে এবং মনে রাখতে পারবেন। এখন আমি এই লোগোটি একটু ডান পাশে নিয়ে আসবো। সেজন্য আমাকে এখানে প্যাডিং লেফট ইউজ করতে হবে। প্যাডিং লেফট 20 পিক্সেলস ইউজ করে নিলাম। চলুন দেখি এই লোগোটি কিন্তু একটু ডান পাশে চলে এসেছে। এখানে বাম পাশে প্যাডিং নিয়ে নিয়েছে 20 পিক্সেলস। তারপরে আমি আমাদের এই লোগোটিকে সিলেক্ট করব।
লোগোটিকে সিলেক্ট করার জন্য এখানে দিতে হবে ন্যাবের পরে আমাদের H1টি সিলেক্ট করতে হবে। চলুন দেখি HTML ফাইলটিতে ন্যাবের পরে কিন্তু আমাদের H1 হেডিংটি রয়েছে, এটি কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। লোগোটির ফন্ট সাইজ দিয়ে দেবো 30 পিক্সেলস, কালার অ্যাড করে দিই হোয়াইট, ফন্ট হোয়াইট অ্যাড করে দিই 700। চলুন দেখি আমাদের এই ফন্টটি কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওয়েব পেজটির এই প্রত্যেকটি মেনুর বাম পাশে যে ডট রয়েছে এই ডটগুলোকে উঠিয়ে দেবো। ডটগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য এখানে আমাদেরকে কী করতে হবে, নেভিগেশন মেনুর ভিতরে যে ইউএলটি রয়েছে এই ইউএলটি সিলেক্ট করব। তো ইউএলটি সিলেক্ট করে নিই, ন্যাভ, তারপরে রয়েছে আমাদের ইউএলটি সিলেক্ট করে নিলাম। লিস্ট স্টাইল দিয়ে দেবো। লিস্ট স্টাইল যদি আমি নাম দিয়ে দিই তাহলে এখানে এই ডটগুলো উঠে যাবে। তারপরে এই ইউএলটির ভিতরে যতগুলো লিঙ্ক রয়েছে সেই সবগুলোর পজিশন অ্যাড করে দিই। পজিশন রিলেটিভ দিয়ে দিলাম। রিলেটিভ দেওয়ার কারণে কী পার্থক্য আসে সেটি আমরা একটু পরে বুঝতে পারবো। এখন আমি এই নেভিগেশন বারের প্রত্যেকটি মেনুকে লেফট অ্যান্ড রাইট করে দেবো, সেজন্য আমাকে এই প্রত্যেকটি মেনু সিলেক্ট করতে হবে। তো আমরা জানি ন্যাবের পরে আমরা দিয়েছি ইউএল, তারপরে দিয়েছি এলআই। তো এলআই দেওয়ার পরে আমরা এগুলোর প্রত্যেকটি ডিসপ্লে পজিশন দিয়ে দেবো। ইনলাইন ব্লক অ্যাড করলে আমাদের প্রত্যেকটি মেনু লেফট অ্যান্ড রাইটে চলে আসবে। দেখুন লেফট অ্যান্ড রাইটে চলে এসেছে। লেফট অ্যান্ড রাইটে চলে আসার পরে আমরা বুঝতে পারছি না কোনগুলো মেইন মেনু এবং কোনগুলো সাব মেনু। এখন আমাদেরকে কী করতে হবে, এই সাব মেনুগুলোকে সিলেক্ট করতে হবে। তো সাব মেনুগুলোকে সিলেক্ট করার জন্য এখানে দিতে হবে ন্যাব, ইউএল, এলআই এবং তার ভিতরে রয়েছে ইউএলটিকে সিলেক্ট করে নিলাম। এখানে দেখুন প্রথম ইউএলটির বেলায় আমরা পজিশন দিয়েছিলাম রিলেটিভ এবং দ্বিতীয় যে ইউএলটি রয়েছে সেটির বেলায় আমরা পজিশন দেব। তো পজিশন অ্যাবসোলুট করে দেব, অ্যাবসোলুট করে দিলাম। চলুন দেখি কী পার্থক্য আসে। দেখুন অ্যাবসোলুট করে দেওয়াতে কিন্তু এখানে অনেক পার্থক্য চলে এসেছে, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো মেন মেনুগুলো ডানে বামে একটু স্পেস নিয়ে নিই। স্পেস নিয়ে নেওয়ার জন্য এই মেন মেনুগুলোকে সিলেক্ট করতে হবে। মেন মেনুগুলোকে সিলেক্ট করার জন্য চলুন আগে দেখে নিই। এখন এই নেভ বারটির ভিতরে যে এলআইয়ের ভিতরে অ্যাড ট্যাগগুলো রয়েছে এই প্রত্যেকটি কিন্তু আমাদের মেন মেনু। এগুলোকে সিলেক্ট করার জন্য প্রথমে দিতে হবে ন্যাব, ইউএল, তারপরে রয়েছে এলআই এবং তারপরে রয়েছে অ্যাঙ্কর ট্যাগ যে মেনুগুলোর নেম। তো সেগুলোকে সিলেক্ট করে নিই। ন্যাব, ইউএল, এলআই, তারপর রয়েছে আমাদের মেন মেনুগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে প্যাডিং অ্যাড করে দেবো। তো প্যাডিং টপ বটম 6 পিক্সেলস এবং লেফট অ্যান্ড রাইট 25 পিক্সেলস। তো অ্যাড করে দিলাম। চলুন দেখি কী পার্থক্য আসে। এখন দেখুন এখানে ডানে বামে স্পেস নিয়েছে। মেন মেনুগুলোতে স্পেস অ্যাড করার পরে এই সাব মেনুগুলোকে ফিক্স করে নেব। ফিক্স করে নেওয়ার জন্য এখানে কী করতে হবে, সাব মেনুর যে আনঅর্ডার লিস্ট বক্সটি রয়েছে সেটিকে সিলেক্ট করি। তো সেটিতে সিলেক্ট করে আমরা এটির টপ পজিশন দিয়ে দেবো 100% এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। 0 দিয়ে দিলাম 6 টাইমস 7 8। বর্ডার টপ অ্যাড করে দেবো। বর্ডার টপ 2 পিক্সেলস সলিড হোয়াইট দিয়ে দিলাম। চলুন দেখি কী পার্থক্য আসে। এখন দেখুন এখানে আমাদের সাবমেনুর উপরে বর্ডার টপ 2 পিক্সেলস চলে এসেছে। এখানে একটু প্যাডিং ইউজ করব। তো প্যাডিং টপ বটম 3 পিক্সেলস এবং লেফট অ্যান্ড রাইট 0। এই লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না, এগুলোর কালার চেঞ্জ করে দিই। কালার হোয়াইট দিয়ে দিব। পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি থাকবে সেটি অ্যাড করে দিই যাতে করে আমরা সবগুলো এলিমেন্ট সুন্দরভাবে দেখতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড করার জন্য আমাদের বডি এর ভিতরে যেতে হবে। বডিটিতে ব্যাকগ্রাউন্ড দিতে হবে ইউআরএল দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটি রয়েছে সেটির নেম দিয়ে দিতে হবে। চলুন দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটির সাইজ কিন্তু ফিক্স হয়নি, ডানে বামে চলে এসেছে। তো এটির সাইজকে ফিক্স করে দেব। সাইজকে ফিক্স করে দেওয়ার জন্য এখানে দিতে হবে নো রিপিট দেওয়ার পরে নিচে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি একদম অ্যাকচুয়াল সাইজে চলে আসবে। এই নেম বারটি সঠিকভাবে দেখা যাচ্ছে না, সেজন্য একটু বক্স শ্যাডো অ্যাড করব। তো বক্স শ্যাডো অ্যাড করার জন্য আমাদের নেম বারটিতে যেতে হবে। বক্স শ্যাডো 0 0 30 পিক্সেলস ব্লার, শ্যাডোটির কালার দিয়ে দেবো গ্রে দিয়ে দিলে আমাদের নেম বারটি সঠিকভাবে দেখা যাচ্ছে। এখন আমি এই নেভিগেশন মেনুগুলোর যে আন্ডারলাইনগুলো রয়েছে সেগুলো উঠিয়ে দেব। তো সেগুলো উঠিয়ে দেওয়ার জন্য আমাদের নেভিগেশন ইউএল এলআই তারপরে যেটি রয়েছে এটিতে আমি দিয়ে দেবো টেক্সট ডেকোরেশন নান দিলেই আমাদের এই আন্ডারলাইনগুলো উঠে যাবে। এটিকে আর একটু উপরে নিয়ে নিই। এটিতে ডিসপ্লে প্রপার্টি অ্যাড করে দিই। ডিসপ্লে ব্লক দিয়ে দেখি কী পার্থক্য আসে। দেখুন এটি ডিসপ্লে ব্লক অ্যাড করার পরেই আমাদের এই সাবমেনুগুলো একটু নিচে চলে এসেছে এবং অ্যাকচুয়াল সাইজ গ্রহণ করে নিয়েছে। সাবমেনু এবং মেনুগুলোর ফন্ট ওয়েটটা একটু কমিয়ে দিই। এখানে অ্যাড করব ফন্ট ওয়েট প্রপার্টিটি। ফন্ট ওয়েট নর্মালের পরিবর্তে 300 দিয়ে দিলে আমাদের এইটির ফন্ট ওয়েটটা একটু কমে যাবে। এখন আমাদের যে সাবমেনুগুলো রয়েছে এই সাবমেনুগুলো কিন্তু
মুভিসের নিচে যেহেতু 5টি সাবমেনু থাকার কথা, এখানে কিন্তু 2টি দেখা যাচ্ছে, আরও যে 3টি রয়েছে এটি কিন্তু ডান পাশে চলে এসেছে। এটিকে ফিক্স করব। সেজন্য আমাকে কি করতে হবে, এখানে যে নেভিগেশন মেনু পরে ইউএল এলআই, তারপরে যে আবার রয়েছে ইউএল এবং এলআই রয়েছে, এই এলআইটিকে সিলেক্ট করতে হবে। তো এলআইটিকে সিলেক্ট করে নিই, নেভিগেশন মেনু ইউএল এলআই, তারপরে আবার ইউএল এবং এলআই সিলেক্ট করে নিলাম এবং এটি ডিসপ্লে প্রপার্টি দিয়ে দেব ব্লক দিয়ে দিলে এটি ফিক্স হয়ে যাবে। দেখুন এটি কিন্তু ফিক্স হয়ে গেছে, একদম উপরে নিচে চলে এসেছে। এখন আমি যদি এই মেনু এবং সাবমেনুগুলোকে হভার করে তাহলে কিন্তু কোনো প্রকার ইফেক্ট পড়ছে না। সেজন্য আমাকে ট্রানজিশন প্রপার্টি ইউজ করে এগুলোর ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডগুলো সেট করে দিই, নেভ ইউএল এলআই এবং এগুলোকে সিলেক্ট করার পরে হভার প্রপার্টিটি অ্যাড করে দেব। হভার প্রপার্টি অ্যাড করার পরে এখানে প্রত্যেকটির ব্যাকগ্রাউন্ড EBF48D দিয়ে দিলাম। চলুন দেখি কী পার্থক্য আসে। দেখুন এখানে কিন্তু কালারটি চলে এসেছে। এইটি হভার করলে কিন্তু আমাদের এই ট্যাক্সগুলো দেখা যাচ্ছে না। তো এটিকে ফিক্স করে দেব। ফিক্স করে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটি টেক্সটের কালার সেট করে দেব। কালার আমি ব্ল্যাক দিয়ে দেব। চলুন দেখি, দেখুন এখন কিন্তু আমাদের প্রত্যেকটি টেক্সট দেখা যাচ্ছে। এখন এই ওয়েব পেজটিতে একটি প্রবলেম হচ্ছে, আমাদের এই সাবমেনুগুলো কিন্তু একদম ডিফল্টলি ভিজিবল রয়েছে। ডিফল্টভাবে ভিজিবল না থেকে আমরা যখন এই মুভিসটিকে ওভার করব, ওভার করার সাথে সাথে যাতে করে আমাদের এই সাবমেনুটি অ্যাপিয়ার হয় বা ভিজিবল হয়। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, প্রথম ইউএলের পরে এই ট্যাগটিকে সিলেক্ট করতে হবে। এটিকে ডিফল্টভাবে আমি ডিসপ্লে করে দেব নান করে দিলে এখানে এই সাবমেনুগুলো ডিসেবল হয়ে যাবে। এখন লক্ষ্য করুন আমরা কিন্তু মেইন মেনুগুলোকে ওভার করব। ওভার করার সাথে সাথে কিন্তু সাবমেনুগুলো অ্যাপিয়ার হবে। অর্থাৎ এখানে লক্ষ্য করুন ইউএল এর পরে যে এলআইগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের মেইন মেনু। তো এগুলোকে সিলেক্ট করব, ইউএল, তারপর রয়েছে এলআইগুলোকে আমি যখন ওভার করব, ওভার করলে আমাদের কোন প্রপার্টিটির বা এলিমেন্টটির পার্থক্য আসবে সেটি অ্যাড করে দেব। তো সেটি হচ্ছে আমাদের এই ইউএলটি। যদি আমরা শুধুমাত্র ইউএল অ্যাড করে দিই তাহলে এই সাবমেনুগুলোকে সিলেক্ট করা হয়ে যাবে। তো এখানে ইউএল অ্যাড করে দিলাম, এটির ডিসপ্লে দিয়ে দিই ব্লক। ওভার করার সাথে সাথে আমাদের সাবমেনুগুলো অ্যাপিয়ার হবে। চলুন দেখি আসে কিনা। দেখুন চলে এসেছে। আমরা যখন মেন মেনুটিকে ওভার করি, ওভার করার সাথে সাথে সাবমেনুগুলো চলে এসেছে এবং ওভার করা ছেড়ে দিলে এগুলো অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই ক্যাটাগরি ফিল্ডটিতেও এখন এটি কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেছে। ওভার করার পরে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদেরকে কি ফ্রেম ইউজ করতে হবে। কি ফ্রেম ইউজ করার জন্য কি ফ্রেমের আইডেন্টিফায়ার হচ্ছে আমরা যে অ্যানিমেশনটি ক্রিয়েট করব সেই অ্যানিমেশনটির নেম। আইডেন্টিফায়ারের জায়গায় আমি এখানে ম্যাজিক অ্যাড করে দিই। অর্থাৎ আমাদের সাবমেনুগুলো যখন 0% স্টেজে থাকবে এখানে অপাসিটি অ্যাড করে দেব 0। ডিফল্টভাবে আমরা যে সকল এলিমেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটির অপাসিটি ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। ট্রান্সফর্ম প্রপার্টি অ্যাড করে দিই, ট্রান্সফর্মের জায়গায় স্কেল অ্যাড করব, স্কেলও থাকবে 0। স্কেল এবং অপাসিটি ধরতে গেলে প্রায় সেম রকমেরই। স্কেল 0 থাকলে এলিমেন্টটি দেখা যায় না, অপাসিটি 0 থাকলেও এলিমেন্টটি দেখা যায় না। এখন আমি এখানে 0% থেকে 75% স্টেজে চলে যাব। তো 75% স্টেজে আমি এখানে অপাসিটি অ্যাড করে দিই। অপাসিটি আমি এখানে দিয়ে দেবো 0.75। তো এখানে স্কেল অ্যাড করে দেবো, সেটি 1.1। এখন আমি 100% স্টেজে যাব। তো 100% স্টেজে গিয়ে এই অপাসিটি এবং স্কেল প্রপার্টিটির ডিফল্ট ভ্যালু যেটি থাকে সেটি আমি অ্যাড করে দেব। 1 অ্যাড করে দিলাম। 1 অ্যাড করে দিলে চলুন দেখি কী পার্থক্য আসে। এখন যদি আমি এটিতে হোভার করি অ্যানিমেশন অ্যাড হবে। দেখুন এখানে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশন অ্যাড হয়নি। তার কারণ হচ্ছে আমরা যে কি ফ্রেমটি অ্যাড করেছি এই কি ফ্রেমটির এই আইডেন্টিফায়ার নেমটি আমরা যেই প্রপার্টিতে এই অ্যানিমেশনটি অ্যাড করতে চাচ্ছি সেই প্রপার্টিতে অ্যাড করতে হবে। তো আমরা চাচ্ছি এই সাবমেনুটিতে অ্যাড করার জন্য। এই সাবমেনুটি হচ্ছে এখানে, এই সাবমেনুটি হচ্ছে ইউএল এলআই এবং তারপরে রয়েছে ইউএলটি। এটি হচ্ছে আমাদের মেইন সাবমেনু। তো এটি কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। চলুন দেখি আমাদের এটি কোথায় সিলেক্ট করা আছে। এটি কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। দেখুন নেভ ইউএল এলআই এবং তারপরে রয়েছে আমাদের সাবমেনুর ইউএলটি। তো আমি যদি এখানে অ্যানিমেশন অ্যাড করে দিই, অ্যানিমেশন দিয়ে আমাদের এই ম্যাজিক লেখাটি অ্যাড করে দিলাম। এখন চলুন দেখি কী পার্থক্য আসে। এটিতে যখন আমি হোভার করি তেমন কোনো কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদেরকে অ্যানিমেশন টাইমিংটা সেট করে দিতে হবে। অ্যানিমেশন ডিউরেশনটা আমি 0.4s অ্যাড করে দিলাম। এখন চলুন দেখি কী পার্থক্য আসে। এখন যদি আমি এটিতে হোভার করি, হোভার করার সাথে সাথে কিন্তু অ্যানিমেশনটি একদম স্মুথ অ্যানিমেশন সহ অ্যাপিয়ার হচ্ছে। দেখুন অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র এক লাইন কোডের মাধ্যমে আমাদের এই অ্যানিমেশন ম্যাজিকটি
অ্যাপ্লাই করতে পারছি আমাদের ওয়েব পেজটিতে। আরেকটি বিষয় রয়েছে আমাদের এই মেন মেনুটি হোভার করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটিতে একটু ট্রানজিশন ডিউরেশন অ্যাড করে দিই। মেন মেনু প্রপার্টিতে যেতে হবে, AUL এর ভিতরে অ্যাড করে দিই। তো এখানে ট্রানজিশন দিয়ে দিব, ট্রানজিশন 0.2s ইন আউট অ্যাড করে দিলাম। চলুন দেখি কী পার্থক্য আসে। এখন যদি আমি এটিতে ওভার করি, ওভার করলে 0.2 সেকেন্ডের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হচ্ছে। ওভার করার সাথে সাথে এই সাবমেনুগুলো যেন শ্রিঙ্ক করে, সেজন্য একটু ওভার প্রপার্টি অ্যাড করে দিই। সাবমেনুগুলো সিলেক্ট করে নিই, ন্যাব ইউএল এলআই এবং তারপরে আরও একটি ইউএল এবং এলআই অ্যাড করে দিয়ে দিব, যেহেতু আমাদের মেনুগুলো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রয়েছে, এবং ওভার প্রপার্টিটি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখানে ট্রান্সফর্ম প্রপার্টিটি অ্যাড করে দিলাম। অ্যাড করে এটির স্কেল দিয়ে দেব। ডিফল্টভাবে আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি এলিমেন্টের স্কেল থাকে 1। আমি এটির স্কেল একটু নিচে নামিয়ে দেব। তো নিচে নামিয়ে দেওয়ার জন্য এখানে 0.8 দিয়ে দিলাম। চলুন দেখে নেই কী পার্থক্য আসে যখন আমরা এই সাবমেনুগুলোকে ওভার করে। দেখুন কত সুন্দরভাবে আমাদের এই সাবমেনুগুলো স্কেল চেঞ্জ হচ্ছে। ফাইনালি আমরা তৈরি করে ফেললাম আমাদের ওয়েবসাইটের জন্য একটি পারফেক্ট নেভিগেশন মেনু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।